আজ আমার দায়িত্ব প্রাপ্তির পরে ৩ মাস অতিবাহিত হলো। গত ৫ই মার্চে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আমার উপর অর্পিত হয়। আমার পুরো জীবনটাই ব্যয় করেছি নিষ্ঠার সাথে শিক্ষকতা করার জন্য। এই গুরুদায়িত্ব আমি গ্রহণ করেছি এই লক্ষ্য থেকে, যতটুকু সময় এ সরকারের রয়েছে সেই সীমিত সময়ের মধ্যে কয়েকটি ন্যায়সঙ্গত মৌলিক পরিবর্তন এগিয়ে নেওয়ার জন্য। আমি একটু কথা বলছি, প্লিজ আপনারা যদি একটু আসতে বলেন সুবিধা, অন্যদের অসুবিধা হবে। এই গুরু দায়িত্ব আমি গ্রহণ করেছি এই লক্ষ্য থেকে, যতটুকু সময় এ সরকারের রয়েছে সে সীমিত সময়ের মধ্যে কয়েকটি ন্যায়সঙ্গত মৌলিক পরিবর্তন এগিয়ে নেওয়ার জন্য, যা হবে শিক্ষক ও ছাত্রবান্ধব। দায়িত্ব নেওয়ার পর শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে অনেকে নানা পরামর্শ দিয়েছেন। আমার নিজেরও রয়েছে অনেক স্বপ্ন। সেই শিক্ষা কারিকুলাকে মানসম্মত করা, অনলাইন শিক্ষণের ব্যাপ্তি ঘটিয়ে কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই মানের শিক্ষা শিক্ষিত করা, সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর করা, কারিগরি শিক্ষার ব্যবস্থার সম্ভাবনার দ্বার খুলে দেওয়া, জাতীয় পর্যায়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রতিযোগিতা তৈরি করে সব শিক্ষা মাধ্যমগুলোর রেটিং বৃদ্ধি করা সহ আরও অনেক স্বপ্ন। আমরা এরই মাঝে সম্পন্ন করেছি এসএসসি পরীক্ষা। শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সকলের বিভিন্ন এজেন্সির অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শোনা যায়নি বড় ধরনের নকলের অভিযোগ। আমরা এইচএসসি পরীক্ষাও যেন একইভাবে রকমভাবে সম্পন্ন হয় তার যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমার যোগদানের আগেই নির্ধারিত হয়েছিল যে সময় স্বল্পতার কারণে 2026 সালের বই চলমান বছরের কারিকুলা অনুযায়ী ছাপানো হবে এবং এতে যে সাধারণ ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো ঠিক করে আগামী বছরের শুরুতেই যাতে বইগুলো হাতে পায় তার উদ্যোগ নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল সহ বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক বইগুলো যত্ন এবং দায়িত্বের সাথে নির্ভুল করার। আমরা যতটুকু সম্ভব তা করতে চেষ্টা করব। আমি আশাবাদী এনসিটিবি এই গুরুদায়িত্ব পালন করবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এও স্থির করি যে 2026-এর জন্য তৈরি হবে নতুন শিক্ষা কার্যক্রম এবং তার কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার সম্প্রতি 2000 কোটি টাকার বন্ড এবং 200 কোটি টাকার নগদ বরাদ্দ দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের সমস্যা নিরসনে এটি একটি বড় ধরনের পদক্ষেপ। আমরা মনে করি দেশের বেকারত্ব দূর করার ক্ষেত্রে কারিগরি শিক্ষার একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যে মন্ত্রণালয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যক্তি খাতের একটা বড় ভূমিকা রয়েছে, যা এতদিন খুব একটা স্বীকৃত বিষয় হিসেবে ছিল না পলিসি মেকারদের। সেই লক্ষ্যে গত 21শে এপ্রিল মন্ত্রণালয় বিভিন্ন শিল্পের নেতৃত্ব দানকারী সংগঠন এবং বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে আলোচনায় আহ্বান করে। এতে অন্যান্যদের মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গ্লাস ও সিরামিক, চামড়া প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা যোগ দেন। একজন প্রতিনিধি, অনেক বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তিনি যেটা বলেছিলেন যে তার 25 বছরের অভিজ্ঞতায় এই প্রথম তিনি মানে শিল্প প্রতিষ্ঠানগুলো কোনো আমন্ত্রণ পেয়েছেন মন্ত্রণালয়, যেখানে কারিকুলাম কি করা যেতে পারে, কিভাবে ইন্টার্নদের প্লেসমেন্ট করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সেটা আমরা মনে করি একটা বড় ধরনের, আমাদের এই প্রয়াসের একটা বড় ধরনের স্বীকৃতি।
আমরা সেই ধারাবাহিকতা আমরা মেনটেন করব, ভবিষ্যতেও এই ধরনের আলোচনা চলবে। কারিগরি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় চিহ্নিত করতে শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে গত 28 এপ্রিল আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালা। এখানে কারিগরি শিক্ষা কার্যক্রম এবং দেশ বিদেশের শ্রম বাজারে কিভাবে বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষায় দীক্ষিত মানব সম্পদ তৈরি করা যায় সে বিষয়ে অংশীদারদের সাথে বিস্তারিত আলোচনা হয়। আমরা তার নোট নিয়েছি এবং সুপারিশগুলো বাস্তবায়নের জন্য অলরেডি কমিটি কাজ করছে। কারিগরি শিক্ষাকে ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রিয় করার জন্য 21 এবং 28 এপ্রিল দেশের বিভিন্ন জেলাতে জনসচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত, তাই সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং একই সাথে অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদেরও বেকারত্ব দূর করার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। সেজন্য আমরা অবশ্যই যথাযথভাবে চেষ্টা করব। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই মন্ত্রণালয় আয়োজন করে মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্কিত নিয়ে দিনব্যাপী কর্মশালা, যেখানে ছাত্র, শিক্ষক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই একমত হন যে মাদ্রাসা শিক্ষাকে হতে হবে প্রযুক্তি নির্ভর। জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় অকার্যকর হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ছাত্রদেরকে ফিরিয়ে আনার এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার জন্য জরুরি ভিত্তিতে ভিসি প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া গেছিল। আমি দায়িত্ব নেওয়ার পরও দুটো বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে নিয়োগের প্রয়োজন দেখা দেওয়াতে আমরা একটি উপাচার্য নির্বাচনী প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হবে এবং ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমরা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে গঠন করেছি সার্চ কমিটি। আমি আশাবাদী আপনাদের সকলের সহযোগিতায় আমি যদি যোগ্যতা এবং কম্পিটিশনের ভিত্তিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি, তবে আমাদের যে স্বপ্ন দেশে বসেই আগামী জেনারেশন বিশ্বকে নেতৃত্ব দেবে তার একটি ধাপ সেক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। বিশ্ববিদ্যালয়গুলোকে সুচারু পরিচালনা এবং এদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা উৎসাহিত করতে ইউজিসির সহযোগিতায় আমরা আয়োজন করছি পৃথক দুটি কর্মশালা, বেসরকারি বিশ্ববিদ্যালয়দের নিয়ে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে। আমি নিশ্চিত ছাত্র, শিক্ষক এবং সাংবাদিক সকলে সহযোগিতা করলে আমরা এই ক্ষেত্রেও আমরা বড় রকমের পরিবর্তন আমরা আনতে পারব। সাম্প্রতিক জাতীয় পর্যায়ে করণীয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অর্থনীতির উপর শ্বেতপত্র এবং টাস্ক ফোর্সের রিপোর্ট। এই দুটি প্রতিবেদনে শিক্ষা খাতের নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিরূপণে এই প্রতিবেদনসমূহের তথ্য এবং সুপারিশ নিয়ে আমরা গ্রহণ করে এগিয়ে যাব। ইতিমধ্যে ফরিদপুরে 23 এপ্রিল এবং নারায়ণগঞ্জে 31 মে জেলা এবং উপজেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে শিক্ষা বিষয়ক দুটি কর্মশালা আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানগুলোতে শিক্ষা সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তবতা, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষা প্রশাসন, নাগরিক সমাজ এবং প্রশাসনের মতামত আমাকে ভীষণভাবে ঋদ্ধ করেছে। আমাদের উপজেলা থেকে জেলা পর্যায়ে এই ধরনের বেশ কতগুলো আলোচনা সভা আয়োজন করব আগামী 2 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে। এখান থেকে আহরিত জ্ঞান আমাদেরকে শিক্ষাক্ষেত্রে বাস্তবসম্মত এবং কার্যকর নীতি প্রণয়নে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়তে চাই যা প্রতিটি শিশুকে জীবনের জন্য প্রস্তুত করে, কেবল পরীক্ষার জন্য নয়। আমাদের অগ্রাধিকার হলো মৌলিক শিক্ষার নিশ্চয়তা, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তমূলক সহায়তা এবং এমন একটা পাঠ্যক্রম
যা বাস্তব জীবনের সাথে সংযুক্ত। এই রূপান্তরের জন্য দরকার শিক্ষক কেন্দ্রিক বিনিয়োগ এবং নির্ভুল ও অকার্যকর তথ্য উপাত্ত। প্রযুক্তি নতুন সম্ভাবনার অপার সুযোগ সৃষ্টি করেছে। প্রযুক্তি শিক্ষাদান, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসনের পরিবীক্ষণের এক বড় ভূমিকা পালন করতে পারে। আমরা প্রযুক্তিকে শিক্ষার পরিপূরক হিসেবে ব্যবহার করতে চাই, প্রতিস্থাপক হিসেবে নয়। আমরা চাই প্রযুক্তি এমনভাবে ব্যবহার হোক যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীও ভালো শিক্ষক, ভালো উপকরণ এবং সমর্থনের নাগালে আসতে পারে। ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, রিমোট টিচিং এবং অনলাইন টুলের মাধ্যমে আমরা নতুন ধরনের শিক্ষা পরিবেশ তৈরি করতে চাই, যা শিক্ষককে শক্তিশালী করবে, ছাত্রকে আগ্রহী রাখবে এবং অভিভাবকদেরও সম্পৃক্ত করবে। সম্প্রতি বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটে শিক্ষা প্রযুক্তি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আমি সেখানে পুরোটা সময় ছিলাম এবং আমি তার থেকে অনেক ধারণা পেয়েছি এবং বেশ কিছু ধারণা আমরা সেখান থেকে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের আমার যারা কলিগ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করছি। আশা করি প্রযুক্তিকে ব্যবহার করে যে এডুটেক, সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারব এবং আমাদের যে সার্বিক ব্যবস্থাপনার মধ্যে তাকে সম্পৃক্ত করতে পারব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি আমাদের শিক্ষকরা। তারা শুধু পাঠদানের জন্য নন, তারাই হলেন নেতৃত্ব, মূল্যবোধ এবং নতুন প্রজন্ম গঠনের কারিগর। এই বিশ্বাস থেকে আমরা শিক্ষকদেরকে এই রূপান্তরের কেন্দ্রে রাখতে চাই। আমরা চাই এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে যেখানে শিক্ষকরা স্বীকৃতি, মর্যাদা এবং পেশাগত স্বাধীনতা পান। আমরা এই লক্ষ্যে এগোচ্ছি যে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ এবং ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি শিক্ষক যেন শ্রেণীকক্ষে প্রযুক্তির শক্তি ব্যবহার করে আরও কার্যকরভাবে পাঠদান করতে পারেন। এমন এক বেতন ব্যবস্থা সৃষ্টি করা যেখানে যোগ্য, মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষকরা সম্মানজনক জীবিকা অর্জন করতে পারেন এবং তাতে মেধাবী শিক্ষার্থীরাও যেন আকৃষ্ট হন শিক্ষকতা পেশায়। বদলি, পদোন্নতি এবং প্রশাসনিক অনুমোদনের মতো কাজ যেন শিক্ষকরা হয়রানির শিকার না হন, এই প্রক্রিয়াগুলোকে আরও সহজ এবং স্বচ্ছ করা হচ্ছে। আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইন বদলি ব্যবস্থা চালু করা হচ্ছে, যার ডামি প্রেজেন্টেশন এর মধ্যেই এখানে হয়েছে, বিশেষজ্ঞদেরও সেখানে রাখা হয়েছিল। আমরা মনে করি এর মাধ্যমে অনেক শিক্ষকদের অনেক সমস্যা, তাদের বদলির ক্ষেত্রে যে সমস্যা, সেটা অনেকাংশে সেটা দূর করা যাবে। এবং এখানে সাবজেক্টিভ এলিমেন্ট, যে এখানে ব্যক্তি যেন, প্রশাসকরা যেন তাদের নিজের ইচ্ছা মতো সেখানে যেন না করেন এবং সেখানে কতগুলো নিয়ম নীতির মধ্যে পয়েন্ট ব্যবস্থা করে একেবারেই স্বচ্ছ একটা ব্যবস্থা আমরা চালু করতে পারবো 1 জুলাই থেকে। এবং একই আদলে আমরা স্কুল পর্যায়েও আমরা শিক্ষকদেরও আমরা সেই ব্যবস্থা কয়েক মাসের মধ্যেই আমরা সেটা চালু করব। এখানে সেই শিক্ষকরা শুধু ক্লাসরুমের না, নীতি নির্ধারণ এবং প্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রেও তারা নেতৃত্ব দেওয়ার সুযোগ যেন পান, তার ব্যবস্থা করতেও আমরা চেষ্টা করব। আমি জানি একা এই কাজ করা সম্ভব না, কোনো একক মন্ত্রণালয়ের পক্ষেও এই কাজ সব করা সম্ভব না। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মিডিয়া সহ অন্যান্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই অভিযাত্রার অংশ হন। আসুন একটি নতুন অধ্যায় আমরা শুরু করি। ধন্যবাদ। আমরা কয়েকটা প্রশ্ন নিই এবং তারপরে বোধহয় আপনি বলতে চাই। আমি
স্যার এই 5ই আগস্ট অভ্যুত্থানের পরে ডিসিপ্লিন কমিশন সহ নানান সংস্কারের জন্য বেশ কিছু কমিশন হয়েছে। আমরা দেখলাম শিক্ষামন্ত্রী বড় জায়গায় কোনো কমিশন হয়নি। তো আগে উপদেষ্টা স্যারের একটা ব্যাখ্যা ছিল, আপনার ভাবনা জানতে চাচ্ছি কমিশন সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা। আর 2 নম্বর বিষয় হচ্ছে এনসিটিভির বই নিয়ে একটু জানতে চাই। এনসিটিভির বই গত বছর স্যার